গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। আব্বু কোথায় আম্মু? অফিসে নাকি জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে গেছেন। কিন্তু তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? আরে আম্মু, আজ নতুন টিচার আসবে। আরে আস্তে আস্তে খা। মা আমি গেলাম। একটু এদিকে আয়, কালোর টিকাল দিয়ে দি। আজকে যে আমার মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে। মারিহার গায়ের রং দুধে আলতা, চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি যেন গোলাপের পাপড়ি, ঠোঁটের ডান দিকে একটা তিল, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আজকে একটা নীল গাউন পরেছে, সাথে নীল রঙের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে ছোট্ট একটা পুতুলের মতোই লাগছে। তুমিও না মা। দেখে শুনে যাবি। কিরে, তোদের মুখ এমন শুকিয়ে আছে কেন? আজ যেই নতুন টিচার আসছে সে হলো আশার আপন ভাই, বাকিটা আশার কাছ থেকে শুনে নে। আশা হলো মারিহার বেস্ট ফ্রেন্ড। আশা, কি হয়েছে রে? তোর ভাই আসবে বলে এত ভয় পাচ্ছিস কেন? আমি তো জানতাম তোর ভাই আমেরিকা থাকে। ভাইয়া দুদিন আগেই দেশে ফিরেছে আর এখানে জয়েন দিয়েছে। তো তো ভয় পাওয়ার কি আছে? হাতির মাসি, আমার ভাইকে তুই চিনিস না। আমার ভাই অল্পতেই খুব রেগে যান। একবার আমার ব্যাগে একটা লাভ লেটার পেয়েছিল, তারপর এমন একটা চড় দিয়েছিল আমার নাক থেকে রক্ত বের হয়ে আমি সেখানেই জ্ঞান হারাই। তার কয়েকদিন পর ভাইয়া আমেরিকায় চলে যায়। আল্লাহ, নিজের বোনকে মেরে ডাইনোসরটা এই অবস্থা করেছে। তাহলে আমাকে তো মেরেই ফেলবে। তাড়াতাড়ি চল, এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে। সবাই একসাথে ক্লাসে প্রবেশ করলো। ওরা যাওয়ার সাথেই প্রধান শিক্ষক আসে। আশা করি সবাই ভালো আছো। কালকেই তোমাদের নতুন স্যার আসার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ওনার নাম আরাফ চৌধুরী, বেশ গরম মেজাজের মানুষ, তাই সবাই সতর্ক থাকলে ভালো। স্যার, ভিতরে আসুন। তারপর একটা ছেলে রুমে প্রবেশ করলো। বয়স 28-এর কাছাকাছি হবে, লম্বা, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটি হালকা গোলাপি রঙের, চোখ দুটি ছোট ছোট কিন্তু অনেক মায়াবী। নীল রঙের শার্টের সাথে সাদা রঙের প্যান্ট, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। তোর ভাই যে এত সুন্দর আগে তো বলিসনি আশা। তোর কুনজর থেকে বাঁচানোর জন্য বলিনি। সত্যি আমার কোন নজর লেগে গেল রে। এত যখন পছন্দ হয়েছে বিয়ে করে নে না, হাতির মাসি কোথাকার। তোরা থামবি? আমি কি করলাম? আমি তো একটা কথাও বলিনি। মারিহা প্লিজ। এবারের মতো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আরাফ বক্তৃতা দেওয়া শুরু করলো। I am Mr. Arav Choudhury. I am your new former English lecturer. I hate them who are not attentive in classes. So be careful. আল্লাহ, আমি তো শেষ। আমি তো ইংরেজি এত বেশি বুঝিও না, আবার বলতেও পারি না। আশা, তোর ভাই বক্তৃতা দিচ্ছে নাকি হুমকি? তোর দিন শেষ হয়ে এলো রে। তুই সান্ত্বনা না দিয়ে বড় ভাইয়ের মতো হুমকি দিচ্ছিস। মন তো করতেছে তোকে মাইরা জেলে বানায়া রুটির সাথে লাগায়া খাই। তোর ধলা ইন্দোর ভাই ইংরেজিতে কি বলতেছে রে? এখন চুপ থাক, তার শেষে বুঝিয়ে দিব। Anything wrong, Miss Asha? স্যার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। হোয়াট আর ইউ লেকচারিং? What? আমি ইংরেজি কম বুঝি, যদি বাংলায় বলতেন। কালকে থেকে বাংলায় বলবো, কিন্তু এখন কথা বলার জন্য তোমার শান্তি হলো মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্যার, এত রাতে? Get lost from my class right now. মারিয়া এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। মারিয়া রাগে গজগজ করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। তার নীল গাউনটা যেন তার ভেতরের উত্তাপকেই প্রকাশ করছে। এত অপমান! তাও আবার ক্লাস শুরু হতে না হতে। রাগে তার গা জ্বলছিল, সাথে ভয়ও লাগছিল। আরাফ চৌধুরীর মতো রাশভারী স্যারের সামনে সে সাহস করে কথা বলতে গেল কেন? এই ডাইনোসরের সামনে আমার সাহস করতে চাওয়াটাই ভুল হয়েছে। হাতির মাসি, আশা তো ঠিকই বলেছিল, ওর ভাই অল্পতেই রেগে যায়। এখন এই প্যাচ প্যাচে রোদে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। উফ, আমার ত্বকটা কালো হয়ে যাবে তো। মারিহা, এই মারিহা। কিরে, তুই আবার এখানে কেন? তোর ভাই কি তোকেও মেরে কান ধরতে পাঠিয়েছে নাকি? না রে, আমার কাজ আছে। আমি তোকে এই জলের বোতলটা আর এই রুমালটা দিতে এলাম। রোদে তেষ্টা পাবে আর ঘাম মুছিস। আর আর সাবধানে থাকিস, ভাইয়ের চোখে পড়িস না যেন আর এখন। তোর উপকারের কোনো দরকার নেই। তুই তো তোর ডাইনোসর ভাই দুইজনই আমার শত্রু। আমি যাচ্ছি না তোর বোতল রুমালে।
মারিহা, এভাবে বলিস না। আমি জানি ভাইয়া খুব রাগী, কিন্তু আমি কি করব? প্লিজ নে। মারিয়া এক মুহূর্ত তাকালো আশার দিকে, চোখে সত্যি একরাশ উদ্বেগ। মারিয়া বোতল আর রুমালটা প্রায় ছো মেরে নিয়ে নিল। যা এবার রুমে যা, তোর ভাই যদি দেখে ফেলে তাহলে আবার কি কাণ্ড ঘটায়। তুই কিছু মনে করিস না প্লিজ। আশা ক্লাসে ফিরে গেল। মারিয়া স্কুল মাঠের এক কোণে, যেখানে রোদ সবচেয়ে বেশি, সেখানে গিয়ে কান ধরে দাঁড়ালো। আরাফ চৌধুরী, তোমার একদিন কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার মাহিরা প্রতিশোধ যেদিন শুরু হবে সেদিন তুমি বুঝবে কাকে শাস্তি দিয়েছো। আরাফ চৌধুরী ক্লাসে বক্তৃতা দিয়ে চলেছেন, কিন্তু মনের মধ্যে বারবার সেই মেয়েটার মুখটা ভেসে উঠছে। গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ, ঠোঁটের কোণে সেই ছোট্ট টিল, সব কিছু যেন বারবার তার চোখে ধরা দিচ্ছে। অল্প সময়ের জন্য হলেও মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল তার। এমন মিষ্টি একটা মেয়েকে কেন তিনি এত কঠিন শাস্তি দিলেন? তিনি জানেন তিনি বাড়াবাড়ি করে ফেলেছেন, কিন্তু একবার যখন শাস্তি দিয়েছেন তখন সেটা থেকে পিছু হটা তার স্বভাব নয়। ক্লাস শেষে একবার দেখতে হবে মেয়েটা ঠিকভাবে দাঁড়িয়ে আছে কিনা। হয়তো এতক্ষণে কান্না শুরু করে দিয়েছে। উফ, কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ক্লাসে আরাফের নজর বারবার জানালার বাইরে চলে যাচ্ছিল। মাঠের কোণে নীল গ্রাউন্ডের মেয়েটা তখনও একা দাঁড়িয়ে আছে। কিরে, তোর ভাই তো মনে হচ্ছে অন্য কিছু দেখছে, বারবার জানালার দিকে তাকাচ্ছে কেন? জানি না রে, মনে হয় মারিহাকে দেখছে। কি বলিস? তোর ভাইয়ের কি তবে নজর পড়ছে? চুপ কর, ভাইয়ের কানে গেলে কি হবে জানিস তো। দীর্ঘ 1 ঘন্টার ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজল। অন্যান্য ছাত্রছাত্রীরা দল বেঁধে বেরিয়ে গেলেও আশা আর নীলা বেঞ্চে বসে রইল। এবার চল মারিহাকে দেখে আসি, এতক্ষণ রোদে দাঁড়িয়ে আছে। চল, আমারও খুব খারাপ লাগছে। তারা দুজন দ্রুত মাঠের দিকে এগিয়ে গেল। দেখল মারিয়া তখনও দাঁড়িয়ে আছে, তবে তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ। মারিহা, এই মারিহা। তোরা এখনো এখানে কেন? চল ক্লাসে যাই। কি বলছিস? ক্লাস শেষ হয়ে গেছে, চল তোকে ক্যান্টিনে নিয়ে যাই। তোর শরীর খারাপ লাগছে না? না, ভালো আছি। ঠিক তখনই আরাফ চৌধুরী তাদের সামনে এসে দাঁড়ালেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল না তিনি খুশি নাকি রেগে আছেন। কি ব্যাপার, তোমরা তিনজন এখানে কি করছো? ক্লাস শেষ হয়েছে, এবার বাড়ি যাও। স্যারকে দেখে দ্রুত আবার কান ধরে দাঁড়াতে গেল। দাঁড়াও, আর কান ধরতে হবে না। জি স্যার। আর কোনোদিন ক্লাসে এমন করবে না, এখন যাও। আরাফের চোখে এক অদ্ভুত শীতলতা ছিল, যা মারিহাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। মারিহা এক মুহূর্ত আর অপেক্ষা না করে বন্ধুদের নিয়ে হাঁটা শুরু করলো। আশা, তুমি আমার সাথে এসো। মারিয়া আর নীলা একযোগে ঘুরে তাকালো। এবার কি হবে? আশা ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকালো। মারিয়া আর নীলার চোখেও জিজ্ঞাসা। কি ব্যাপার রে? ওই ডাইনোসর ভাই হঠাৎ আশাকে কেন ডাকলো? জানি না তো, মনে হয় মারিহাকে সাহায্য করার জন্য বকবে। আশা ধীরে ধীরে আরাফের দিকে এগিয়ে গেল। মারিয়া আর নীলা একটু দূরে দাঁড়িয়ে রইল। তুমি এখন বাড়ি চলে যাও। জি ভাইয়া। আর শোনো, এখন থেকে ক্লাসে শুধু ক্লাসের কথাই হবে। বাইরে কি হচ্ছে, কে কোথায় কি করছে, এসব নিয়ে ক্লাসে ফিসফিস করবে না, বিশেষ করে ওই মেয়েটার সাথে। আচ্ছা ভাইয়া। তোমাদের ক্লাসের পরিবেশ যেন স্বাভাবিক থাকে, সেটা দেখার দায়িত্ব এখন থেকে তোমার, মনে থাকবে? জি ভাইয়া, মনে থাকবে। আরাফ আর কোনো কথা না বলে ঘুরে হেঁটে স্কুলের প্রশাসনিক ভবনের দিকে চলে গেলেন। আশা স্বস্তির নিঃশ্বাস ফেলে মারিয়া আর নীলার কাছে ফিরে এলো। কিরে, তোর ভাই কি বললো? এত গম্ভীর হয়ে ডাকলো কেন? আর বলিস না, আমার ভাগ্য ভালো যে তোকে সাহায্য করার জন্য কিছু বলেনি, শুধু বলেছে ক্লাসে যেন ফিস না করি, আর তোদের সাথে যেন বেশি কথা না বলি, বিশেষ করে তোর সাথে। কেন? তোর ভাই কি তোদের বন্ধুত্ব ভাঙন ধরাতে চাইছে নাকি? মনে হয় তাই। আর আমাকে বলেছে ক্লাসের পরিবেশ স্বাভাবিক রাখার দায়িত্ব নাকি আমার। বাহ, ভালোই তো।
এখন তোকে আর আমার কথা শুনতে হবে না, তুই তোর ধলাই তোর ভাইয়ের কথা শুনে থাকিস। এভাবে বলিস না মারিহা, চল, তোর মুখটা একেবারে শুকনো লাগছে, ক্যান্টিনে চল, কিছু খেয়ে নিবি। ক্যান্টিনে গিয়ে তিনজন একসাথে বসলো। মারিয়া এক গ্লাস ঠান্ডা পানি শেষ করে একটু স্বাভাবিক হলো। মারিহা, তোর কি সত্যি খুব কষ্ট হচ্ছে? তোর মুখটা এখনো কেমন লাল হয়ে আছে। রোদে খুব খারাপ লাগছিল, আর তার থেকে বেশি খারাপ লাগছিল ওই লোকটার ব্যবহার। সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি, মনে হচ্ছে যেন ইচ্ছে করেই আমাকে অপমান করলো। ভাইয়া এমনই রে, খুবই রাগী, আর ছোটবেলা থেকেই এমন। ছোটবেলাতেই যদি এমন হয় তাহলে বড় হয়ে তো ডাইনোসরের বাপ হবে। আচ্ছা মারিহা, একটা কথা বল, তুই হঠাৎ করে স্যারের সামনে ইংরেজি না বোঝার কথা বলতে গেলি কেন? আমার একদম ভালো লাগছিল না রে। তাছাড়া ওরকম একটা লোককে দেখে চুপ করে থাকা আমার ধাতে নেই। আর ইংলিশে যখন কিছু বলতে পারছিলাম না, ভাবলাম বলেই দেখি কি হয়, কিন্তু ভাবিনি যে ফল এতটা খারাপ হবে। ঠিক তখনই মারিহার চোখ গেল আরাফ চৌধুরীর দিকে। তিনি অন্য শিক্ষকদের সাথে একটি টেবিলে বসে কফি খাচ্ছেন। মারিয়াকে দেখে তিনি যেন একটু হাসলেন। দেখ দেখ, লোকটার সাহস দেখ, শাস্তি দিয়ে এখন আমাকে দেখে হাসছে, বেয়াদব কোথাকার। মারিহা, হাসতে, কেউ শুনে ফেলবে তো। শুনুক, আমি আর ওকে ভয় পাই না। আমার অপমানটা সজ্ঞানে করেছে ও। মারিয়া হঠাৎ উঠে দাঁড়ালো। এই মারিহা, কোথায় যাচ্ছিস? যেখানে গেলে শান্তি পাবো, চল তোরা। আর ওই লোকটার সামনে আমি আর এক মুহূর্তও থাকবো না। মারিয়া রেগে দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। আশা আর নীলা তাড়াতাড়ি তার পিছু নিল। গেটের কাছে এসে মারিয়া দাঁড়ালো। তার চোখে তখনও রাগের আগুন। শোন তোরা দুইজন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? ওই আরাফ চৌধুরী অর্থাৎ তোর ডাইনোসর ভাই আমার সাথে যে ব্যবহার করেছে, আমি তার শোধ নেব। এটা আমার মাহিরা প্রতিজ্ঞা। মারিয়ার চোখে এক কঠিন সংকল্পের ছাপ। আশা আর নীলা ভয়ে চুপ করে রইল। তাদের চোখে তখন একটাই প্রশ্ন, এরপর কি হতে চলেছে? কিন্তু কিভাবে? ও তো তোর স্যার। ও আমার স্যার হতে পারে, কিন্তু ও একটা বদমেজাজি অহংকারী মানুষ। আমি ওকে দেখিয়ে দেব যে মাহিরা কি করতে পারে। প্লিজ মারিহা, ঝামেলা করিস না। ভাইয়া সত্যি খুব খারাপ বদমেজাজি লোক, আর তোর কোনো ক্ষতি হয়ে গেলে। ক্ষতি হোক, কিন্তু অপমানটা আমি ভুলতে পারছি না। এখন থেকে আমার একটাই লক্ষ্য, ওই আরাফ চৌধুরীকে উচিত শিক্ষা দেওয়া। এটা আমার মাহিরা প্রতিজ্ঞা। মারিয়ার চোখে এক কঠিন সংকল্পের ছাপ। আশা আর নীলা ভয়ে চুপ করে রইল। তাদের চোখে তখন একটাই প্রশ্ন, এরপর কি হতে চলেছে? মারিয়ার প্রতিশোধের পরিকল্পনা কি সফল হবে, নাকি আরাফ চৌধুরী আরও ভয়ঙ্কর রূপে ধরা দেবেন? পরের দিন মারিয়া একদম অন্য রূপে ক্লাসে এলো। সেই চিরচেনা হাসি খুশি মারিয়া যেন উধাও। সে ক্লাসে ঢুকে সরাসরি পেছনের বেঞ্চে গিয়ে বসল। আশা আর নীলা বুঝতে পারল তাদের বান্ধবী সত্যি কিছু একটা করতে চলেছে। আরাফ চৌধুরী ক্লাসে ঢোকার সাথে সাথেই সবাই উঠে দাঁড়ালো। মারিয়া অন্য দিনের মতন আলসেমি না করে দ্রুত উঠে দাঁড়ালো। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং স্যার। আরাফ স্যারের নজর সবার আগে পড়ল মারিয়ার দিকে। মেয়েটা আজ নীল গাউনের বদলে একটা হলুদ রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। চুলে আলগা বিনুনি, কিন্তু তার চোখে সেই একই জেদ আর রাগ। আরাফ যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আশা করি কালকের ঘটনার পর সবাই একটু সতর্ক থাকবে। আজ আমরা গত দিনের বাকি অংশ থেকে শুরু করব। আরাফ ক্লাস নিতে শুরু করলেন। তিনি আজ আর ইংরেজিতে নয়, বাংলায় বলতে শুরু করলেন। তবে ইংরেজির কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করতে থাকলেন। সবার অলক্ষ্যে মারিয়া তার ব্যাগে রাখা একটি ছোট্ট ডায়েরি বের করলো। মারিহা, কি করছিস? প্রতিশোধের প্রথম ধাপ। মারিয়া দ্রুত আরাফ স্যারের বলা প্রতিটি কঠিন ইংরেজি শব্দের বাংলা অর্থ আর উচ্চারণ লিখতে শুরু করলো। সে যেন প্রমাণ করতে চেয়েছিল যে সে শুধু পড়া বোঝে না, তা নয়, বরং সে মন দিলে যে কোনো কিছুই শিখতে পারে। মিস মারিহা, আপনি কি আমার কথায় মনোযোগ দিচ্ছেন না? জি স্যার, মনোযোগ দিচ্ছি। আপনি কি বলতে পারবেন আমি এইমাত্র কোন শব্দটি ব্যবহার করেছি এবং তার অর্থ কি? মারিয়া বুক ফুলিয়ে উঠে দাঁড়ালো।
সবাই উৎকণ্ঠায় তার দিকে তাকিয়ে আছে। স্যার আপনি এইমাত্র ইন্ট্রিকেট শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ জটিল। ক্লাসে মুহূর্তের জন্য পিনপত নীরবতা। আশা আর নীলার চোখ যেন কপালে। আরাফ চৌধুরীর চোখে এবার রাগ নয়, বরং এক ধরনের অবাক দৃষ্টি। বসুন। মারিহা বিজয়ীর হাসি হাসল। সে যেন এক ছোট লড়াইয়ে জিতে গেছে। ক্লাসের বাকি সময়টা মারিয়া আর একটা কথাও বলল না, শুধু আরাফ স্যারের প্রতিটি কথায় মনোযোগ দিয়ে নোট নিতে থাকলো। আরাফও যেন বারবার মারিহার দিকে তাকাতে লাগলো। তার রাশভারী চেহারায় যেন এক ধরনের কৌতূহল দেখা গেল। ক্লাস শেষ হলো। মারিয়া দ্রুত তার ডায়েরিটা ব্যাগে ভরল। আশা আর নীলা তাকে জড়িয়ে ধরল। তুই তো সত্যি ফাটিয়ে দিলি। স্যার একেবারে চুপ হয়ে গেলেন। মারিহা, তুই সত্যি অনেক সাহসী, কিন্তু প্লিজ আর কিছু করিস না। এটা কেবল শুরু। আমি ওকে এমনভাবে জব্দ করব যে ও নিজে থেকে এই কলেজ ছেড়ে চলে যাবে। তারা তিনজন যখন ক্লাসরুম থেকে বের হচ্ছে, ঠিক তখনই আরাফ চৌধুরী তার রুম থেকে বেরিয়ে এলেন। মিস মারিহা, আপনার সাথে আমার কিছু কথা আছে। মারিয়া স্থির হয়ে দাঁড়ালো। আশা ভয়ে জমে গেল। নীলা দ্রুত আশাকে একপাশে টেনে নিয়ে গেল। জি স্যার। গতকাল আপনাকে শাস্তি দিয়েছিলাম বলে কি আপনি প্রতিশোধ নিতে চাইছেন? স্যার আমি আপনার কথা বুঝতে পারলাম না। আপনি হুট করে আমার বলা কঠিন শব্দের অর্থ বলে দিলেন। আমি জানি আপনি ইংরেজিতে দুর্বল, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে? স্যার দুর্বল ছিলাম, কিন্তু আমি যদি কিছু করার প্রতিজ্ঞা করি তাহলে সেটা আমি করেই ছাড়ি। কাল আপনি আমাকে অপমান করেছেন, আর আমি সে অপমানের শোধ নিতে চাই। কি শোধ নেবেন? আমি আপনার ক্লাসের সেরা ছাত্রী হয়ে দেখাবো, আপনার সব কঠিন প্রশ্নের জবাব দিব, আর একদিন এমন হবে আপনার ক্লাসে আমার জন্য আপনার আর কোনো অভিযোগ থাকবে না। আপনি আমাকে শাস্তি দেওয়ার সুযোগই পাবেন না। আরাফ চৌধুরী এবার আর রাগলেন না, বরং তার মুখে একটি মৃদু হাসি দেখা গেল। তিনি এমন আত্মবিশ্বাসী উত্তর আশা করেননি। তিনি মারিহার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু সামান্য ভুলও ধরব। আমিও প্রস্তুত স্যার। মারিয়া আর অপেক্ষা না করে দ্রুত হেঁটে গেটের দিকে এগিয়ে গেল। আরাফ চৌধুরী কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর হাসতে হাসতে প্রশাসনিক ভবনের দিকে চলে গেলেন। তার মনে তখন এক নতুন উত্তেজনা। এই মেয়েটা তাকে এক নতুন খেলায় আহ্বান করেছে। দিন পেরিয়ে যেতে লাগলো। মারিয়া তার প্রতিজ্ঞা রাখল। সে শুধু আরাফের ক্লাসে মনোযোগ দিত তাই নয়, বরং অন্য সব ক্লাসের চেয়ে এই ইংরেজিতেই সবচেয়ে বেশি সময় ব্যয় করতে শুরু করলো। তার নীল রঙের ডায়েরিটা এখন শুধু ইংরেজি শব্দ আর ব্যাকরণের নিয়মে ভর্তি। তার এই পরিবর্তন দেখে আশা আর নীলাও অবাক। তুই সত্যিই মারাত্মক। তোর জন্য আমারও এখন ইংরেজি পড়তে ভালো লাগছে। কিন্তু তোর রাগটা কি একটু কমেনি? আরাফ স্যার তো আর তোকে শাস্তি দিচ্ছে না। না, রাগ কমেনি। আমি ওকে দেখাতে চাই যে ওর মতো দাম্ভিক শিক্ষকের কথাতেই আমি দুর্বল হতে পারি না। আর ও যখন দেখবে আমি ওর ক্লাসের সেরা, তখন ওর অহংকার ভাঙবে। মাহিরা এমনটা বললেও তার মনের গভীরে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। আরাফ স্যারের প্রতিটি কথায় এখন সে আর শুধু রাগ খোঁজে না। তার পড়ানোর ধরন, তার গভীর কণ্ঠস্বর, ক্লাসে তার উপস্থিতি, সবকিছু যেন মাহিরাকে এক নতুনভাবে আকর্ষণ করে। তবে সে আকর্ষণকে মাহিরা নিজের জেদ আর অপমানের আড়ালে লুকিয়ে রাখে। এইদিকে আরাফ চৌধুরীর জীবনেও এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। ক্লাসে এখন তার প্রধান আকর্ষণ মাহিরা। অন্য সময় ক্লাসে অমনোযোগী শিক্ষার্থীদের দেখলে তিনি রেগে যেতেন, কিন্তু এখন তিনি মাহিরার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি পান। মেয়েটা যখন আত্মবিশ্বাসের সাথে তার প্রশ্নের উত্তর দেয়, তখন আরাফের মন আনন্দে ভরে ওঠে। এক সন্ধ্যায় আরাফ তার রুমে বসে কফি খাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল টেবিলের উপর রাখা নীল রঙের একটি বই, যা দেখতে অনেকটা ডায়েরির মতো। মাহিরার কথা মনে পড়তেই তার মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা সত্যি এক মূর্তিমান জেদ, কিন্তু ওর ওই জেদটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। ওর টানা টানা চোখ, কথা বলার সময় ডান দিকের সেই তিলটা। আরাফ বুঝতে পারছিলেন এই অনুভূতি শুধু শিক্ষক আর ছাত্রীর নয়। মারিয়ার প্রতি তার এই ভালো লাগা ধীরে ধীরে এক ভিন্ন দিকে মোড় নিচ্ছে। তিনি চাইতেন মারিয়া ক্লাসে থাকুক, তার সামনে থাকুক,
মারিয়ার উপস্থিতি তাকে এক অনাবিল আনন্দ দিত। পরের দিন ক্লাসে আরাফ একটি কঠিন টপিক বোঝাতে গিয়ে একটু সমস্যায় পড়লেন। আশা, তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে? আশা মাথা নিচু করে পানি আনতে গেল। আসলে আরাফ মারিয়ার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলেন। মারিহা, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? এটা কিন্তু বেশ জটিল বিষয়। জি স্যার, বুঝতে পারছি, তবে একটা জায়গায় একটু সন্দেহ আছে। কি সন্দেহ আপনি বলুন। স্যার, এই বাক্যটির অর্থ কি এমন নয় যে লেখক? মারিয়ার ব্যাখ্যা শুনে আরাফ মুগ্ধ হলেন। তার চোখে আর কোনো কঠিনতা রইল না, শুধু ভালোবাসা আর প্রশ্রয়ের ছাপ। অসাধারণ, ঠিক ধরেছেন। আপনার এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখে আমি সত্যিই মুগ্ধ। ক্লাসের সবাই অবাক হয়ে আরাফ স্যারের এই পরিবর্তন দেখল। যে স্যার কাল পর্যন্ত কাউকে সামান্য ভুল করতে দেখলেই রেগে যেতেন, আজ তিনি মারিয়াকে এভাবে প্রশংসা করছেন। মারিয়া নিজেও একটু অবাক হলো। আরাফের চোখে হঠাৎ দেখা সেই মুগ্ধতা তাকে এক অন্যরকম অনুভূতি দিল। তার জেদ যেন আস্তে আস্তে এক মিষ্টি ভালো লাগায় পরিণত হচ্ছে। এ এক কাছে আসার অজুহাত। দিন যত এগোতে থাকে আরাফ ততই মারিয়ার কাছে আসার নতুন নতুন অজুহাত খুঁজতে থাকেন। ক্লাসের কোনো কাজ, কোনো আলোচনা, সব কিছুতেই মারিয়ার অংশগ্রহণ তার চাই। আর মারিয়াও এখন আর সেই রাগী স্যারের ভয়ে জড়সড় থাকে না, বরং সেও যেন এই আকর্ষণকে উপভোগ করে। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে মারিয়া হঠাৎ দেখল আরাফ তার সামনে দাঁড়িয়ে। কি ব্যাপার মারিহা, আপনি এত মন দিয়ে কি খুঁজছেন? স্যার, আমি একটি রেফারেন্স বই খুঁজছিলাম। কোন বইটি দেখি? মারিয়া বইটির নাম বলার সাথে সাথেই আরাফ এক মুহূর্তে তাকে সেটি খুঁজে দিলেন। বইটা মারিয়ার হাতে দিতে গিয়ে তার হাত মারিয়ার হাত ছুঁয়ে গেল। এই সামান্য স্পর্শে দুজনের শরীরেই এক শীতল স্রোত বয়ে গেল। মারিয়া দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু তার গাল দুটো লাল হয়ে উঠল। কালকের পড়াটা কিন্তু খুব মন দিয়ে পড়বেন। জি স্যার। আরাফ চলে গেলেন, কিন্তু মারিয়া অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার মনটা দ্রুত ধুকপুক করছে। এই অনুভূতি তো শুধু জেদ নয়, এই অনুভূতি তো শুধু অপমানের প্রতিশোধ নয়। আল্লাহ, আমি কি তবে ওই ডাইনোসরটার প্রেমে পড়ছি নাকি? মারিয়ার সেই দিনের প্রতিজ্ঞা এখন তার ভালোবাসার কাছে ফিকে হতে শুরু করেছে। দুজনের মনে যে নতুন অনুভূতির সৃষ্টি হচ্ছে, তা কি তারা প্রকাশ করতে পারবে, নাকি তাদের এই সম্পর্ক কেবলই শিক্ষক আর ছাত্রীর গণ্ডিতেই আটকে থাকবে? লাইব্রেরির সেই সামান্য স্পর্শ মারিয়া এবং আরাফ দুজনের মনের মধ্যেই ঝড় তুলেছিল। মারিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এটা কেবলই জেদ, স্যারকে পরাজিত করার জেদ। কিন্তু যখনই সে আরাফকে দেখে তখন তার বুক ধুকপুক করে ওঠে, আর তার সেই জেদ যেন নরম হয়ে যায়। এক বিকেলে মারিয়া তার বেস্ট ফ্রেন্ড আশা আর নীলার সাথে গেটের কাছে দাঁড়িয়ে গল্প করছিল। জানিস তোরা, আজকাল আমার সারাক্ষণ মনে হয় যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। কে আবার তাকাবে? হয়তো কোনো ছেলে হবে। কিন্তু তোর তো আজকাল ক্লাসও মন নেই, বারবার অন্যমনস্ক থাকিস। সত্যি করে বলতো, কোনো কিছু লুকিয়ে যাচ্ছিস? মারিয়া চুপ করে রইল। সে কিভাবে বলবে যে তার সমস্ত চিন্তা জুড়ে রয়েছে শুধু একজন মানুষ, আরাফ চৌধুরী। কিছু না রে, এমনিতেই, চল বাড়ি যাই। ঠিক তখনই মারিয়ার বাবা মালিহা বেগম গাড়ি নিয়ে গেটের সামনে এসে দাঁড়ালেন। মারিয়া বন্ধুদের বিদায় জানিয়ে গাড়িতে উঠল। রাতে মারিয়া পড়তে বসেছে, সামনে ইংরেজির বই খোলা, কিন্তু তার মন নেই। কিছুক্ষণ পর মালিহা বেগম ঘরে প্রবেশ করলেন। কি রে মা, বই সামনে নিয়ে অন্যমনস্ক হয়ে আছিস কেন? কাল যে তোর সাথে একজন জরুরি কথা বলতে আসবে। কে আসবে আম্মু? তোর আব্বুর অফিসের বন্ধু, তিনি তার বড় ছেলেকে নিয়ে আসবেন। তিনি নাকি খুব বড় একজন অধ্যাপক, তোর সাথে কিছু পড়াশোনার বিষয়ে কথা বলবেন। মারিয়া তেমন একটা পাত্তা দিল না। অন্য কারোর সাথে আলোচনা করার তার কোনো ইচ্ছে নেই। পরের দিন মারিয়া স্কুল থেকে ফিরেই দেখল ড্রয়িং রুমে তার বাবা মা দুজন অচেনা লোকের সাথে কথা বলছেন। একজন বেশ রাশভারী, অন্যজন
এ কি আরাফ স্যার? মারিয়া হতবাক, তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। আরাফ চৌধুরীও মারিয়াকে দেখে কিছুটা বিস্মিত হলেন, কিন্তু নিজেকে সামলে দিলেন। তার চোখে মুখে এখন এক চাপা হাসি। আরে মারিহা, চলে এসেছিস? আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আরাফ চৌধুরী, আর উনি তোর নতুন ইংলিশ টিচার। আর উনি হলেন আরাফের বাবা, চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে বাহ, কি মিষ্টি মেয়ে। আরাফ শান্ত কণ্ঠে, তবে তার চোখের হাসিটা লুকানো গেল না। ভালো আছো মারিহা? জি স্যার। মারিয়ার বাবা মালিহা বেগমের দিকে তাকিয়ে হাসলেন। আসলে উনি আমার বহু পুরনো বন্ধু। আরাফ নাকি এখন তোমাদের কলেজে জয়েন করেছে, ওইখানে তোর পড়াশোনার বিষয়ে কিছু কথা বলবে। মারিহা, তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর আরাফ আর তুমি একসাথে বসো। মারিয়া দ্রুত তার ঘরে চলে গেল। তার বুকের ভেতর যেন ঢাক বাজছে। আরাফ চৌধুরী তাদের বাড়িতে, আর সেটা পড়াশোনার অজুহাতে। মারিয়া বুঝতে পারল এই সাক্ষাতের পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। মারিয়া ফ্রেশ হয়ে যখন ড্রয়িং রুমে ফিরে এলো, তখন চৌধুরী সাহেব আর মারিয়ার বাবা পাশের ঘরে কী নিয়ে যেন কথা বলছিলেন। আরাফ একা বসেছিল। মারিয়াকে দেখেই সে উঠে দাঁড়ালো। বসুন মারিহা। স্যার আপনি এখানে মানে? অবাক হয়েছেন? আমি জানতাম আপনি অবাক হবেন। আমার বাবা কি যেন বলেছিলেন, আপনি নাকি আমার পড়াশোনার বিষয়ে কথা বলবেন? হ্যাঁ, কিন্তু শুধু পড়াশোনা নয়। মারিয়া তখনও স্থির চোখে আরাফের দিকে তাকিয়ে, তার হারানো জেদ যেন আবার ফিরে আসছে। স্যার আপনার আসল উদ্দেশ্যটা কি? আমি আপনার জেদ দেখেছি মারিহা, আর সেই জেদ আমাকে শিখিয়েছে যে আপনি মন থেকে চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি আপনাকে শুধু একজন ছাত্রী হিসেবে দেখি না, প্রথম দিন থেকে আপনার সেই টানা টানা চোখ আর ডান দিকের তিল সব কিছু আমার মন কেড়ে নিয়েছে। স্যার আপনি কি বলছেন? এটাই সত্যি মারিহা, আমি আপনার প্রতি দুর্বল, আর আমি আপনার সাথে আর কোনো ভুল করতে চাই না। আমি আপনার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মারিয়ার মুখের কথা সরল না, তার চোখ যেন ঝলসে উঠল। যে লোকটাকে সে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল, সেই লোকটা কিনা এখন তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মারিয়ার মনে জেদ আর ভালোবাসাতে দুজনের দ্বন্দ্ব শুরু হলো। মারিয়া কি তার জেদ বজায় রাখবে, নাকি এই ভালোবাসার কাছে আত্মসমর্পণ করবে? আরাফের সরাসরি বিয়ের প্রস্তাবে মারিয়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। যেই মানুষটাকে সে শিক্ষা দিতে চেয়েছিল, সেই মানুষটা তার সামনে এসে দাঁড়িয়েছে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব নিয়ে। মারিয়ার হৃদয়ের ভেতরে সব রাগ, জেদ আর অভিমান যেন মুহূর্তের মধ্যে গলে জল হয়ে গেল। স্যার আপনি এসব কি বলছেন? আপনি জানেন আমি আপনার ছাত্রী। জানি মারিহা, কিন্তু আমার চোখ তো আর আপনার ক্লাসের রোল নম্বর দেখে না। আমার চোখ দেখেছে আপনার জেদ, আপনার মেধা আর আপনার ভেতরের সেই মিষ্টি মেয়েটাকে। আমি জানি আপনিও আমাকে আর আগের মতো ঘৃণা করেন না। আপনার ভুল ধারণা স্যার, আমি আপনাকে ঘৃণা না করলেও আমার মনে এখনো অনেক অভিমান আছে। প্রথম দিন আপনি আমাকে সবার সামনে যেভাবে অপমান করলেন। আস্তে করে মারিয়ার হাতের উপর হাত রেখে, আমি ক্ষমা চাইছি মারিহা। বিশ্বাস করুন, সেদিন আপনার উপর রাগ করিনি, নিজের উপর রাগ করেছিলাম। আপনার মতো মিষ্টি একটা মেয়ে অমনোযোগী কেন সেটা দেখে। প্লিজ আমার জীবনের সেই ছোট্ট ভুলটার জন্য আর আমাকে শাস্তি দেবেন না। আরাফের স্পর্শে মারিয়ার সারা শরীরে শিহরণ খেয়ে গেল। তার সমস্ত রাগ যেন এক লহমায় অভিমানের রূপ নিল। আমি আপনাকে শাস্তি দিচ্ছি না, কিন্তু আমি আপনার মতো রাগী মানুষকে বিয়ে করতে পারি না। আপনি অল্পতেই রেগে যান, আবার নিজের বোনকে মেরে নাক ফাটিয়ে দেন। আরাফ হেসে ফেলে। ও, তাহলে আমার বিগ ফ্যান আশা আপনাকে সব বলেছে। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো রাখব না, আর রাগলেও সেটা শুধু আপনার ওপর, আপনার খুনসুটিপূর্ণ আবদার মেটানোর জন্য। মারিয়া এবার তার রাগ ধরে রাখতে পারল না। সে মৃদু হেসে ফেলল। সেই হাসিতে তার ঠোঁটের ডান দিকের তিলটা যেন আরও মিষ্টি হয়ে উঠল। আপনি এখন আমার সাথে মশকরা করছেন স্যার? আমি কখনো মশকরা করি না মারিহা, আমি আপনাকে ভালোবাসি, সত্যি বলছি।
এখন বলুন, আপনার অভিমান ভাঙলো তো, নাকি আরো কিছু খুনসুটির আবদার আছে? ঠিক তখনই মালিহা বেগম আর চৌধুরী সাহেব ঘরে এলেন। কি রে মা, তোদের কথা হলো? আরাফ কি বলছিল? কিছু না আম্মু, স্যার বলেছিলেন যে আমাকে এখন থেকে প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে, না হলে উনি আবার কান ধরে দাঁড় করিয়ে দেবেন। আরাফ মারিহার দিকে এক মুগ্ধ দৃষ্টিতে তাকালেন। মারিহার এই দুষ্টুমি আর খুনসুটি তাকে আরও বেশি আকর্ষণ করলো। আন্টি, আমি মারিহাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। সে যদি আমার ক্লাসে সব প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমি ওর সাথে আর কোনো রাগ দেখাবো না। বাহ, খুব ভালো। মারিহা, তোর স্যারকে কথা দে যে তুই এই চ্যালেঞ্জ জিতবি। আমি তো হেরে যেতে শিখিনি বাবা, আমি চ্যালেঞ্জ নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কাল থেকে আপনি আর আমাকে আপনি করে বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। আর আমি যদি ক্লাসে সেরা হই, তাহলে আপনাকে আমার সব কথা শুনতে হবে। আরাফ মারিহার দিকে তাকিয়ে আবারও হাসলেন। তাদের চোখের এই ইশারা বাবা মায়ের চোখ এড়িয়ে গেল না। শর্ত মঞ্জুর। কাল থেকে তুমি আমার ক্লাস অ্যাটেন্ড করবে, আর আমি তোমার সব কথা শুনবো, তবে ক্লাসের বাইরে। ক্লাসের ভেতরে আমি কিন্তু তোমার স্যারই থাকবো। যাকে দেখলে তোমার এখনো একটু একটু ভয় লাগে। আমার আপনাকে একটুও ভয় লাগে না। মারিহা বুঝতে পারল তাদের ভালোবাসার এই নতুন অধ্যায়টা শুরু হচ্ছে রাগ, জেদ বা অভিমান দিয়ে নয়, শুরু হচ্ছে মিষ্টি খুনসুটি আর ভালোবাসার নতুন চ্যালেঞ্জ দিয়ে। মারিয়ার প্রতিশোধ এখন পরিণত হলো আরাফকে নিজের করে পাওয়ার এক মিষ্টি খেলায়। এরপর মারিয়া আর আরাফের দিনগুলো কাটতে লাগলো এক নতুন ছন্দে। ক্লাসে তারা শিক্ষক ছাত্রী গম্ভীর আর রাশবাড়ি, কিন্তু স্কুলের করিডোরে, ক্যান্টিনে বা বাড়ির শান্ত আড্ডায় তারা যেন দুটি দুষ্টু কিশোর কিশোরী। মারিয়ার সে জেদ এখন পরিণত হয়েছে আরাফের প্রতি এক গভীর ভালোবাসায়, আর আরাফের রাগ পরিণত হয়েছে মারিয়ার খুনসুটির কাছে এক মিষ্টি আত্মসমর্পণে। আরাফের ক্লাসে মারিয়ার উপস্থিতি এখন সবার জন্য এক আনন্দের বিষয়, কারণ মারিয়ার আত্মবিশ্বাস আর তীক্ষ্ণ উত্তর দেওয়ার ভঙ্গিতে আরাফ স্যার খুশি হন। মারিহা, তুমি উঠে দাঁড়াও। এই কঠিন বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ বলো। মারিয়া উঠে দাঁড়ায়। আরাফ ইচ্ছাকৃতভাবে এমন একটি বাক্য দেন যা মারিয়ার কাছে কঠিন মনে হতে পারে। স্যার, অনুবাদ হবে। অসাধারণ, কিন্তু কালকের মতো ভুল করলে কিন্তু। আপনি আমাকে আর কোনো ভুল ধরতেই পারবেন না স্যার। আপনি আপনার চ্যালেঞ্জে হার মানতে প্রস্তুত থাকুন। ক্লাসের সবাই জানে না আরাফ আর মারিয়ার এই কথোপকথন আসলে তাদের ভালোবাসার এক গোপন খেলা। আরাফের চোখে তখন এক গভীর ভালো লাগা, যা শুধু মারিহাই বুঝতে পারে। দেখলি তোর ভাই এখন কেমন নরম হয়ে গেছে। মারিহা কি জাদুটনা করলো কে জানে। প্রেম এমন জাদুই করে রে। স্কুল ছুটির পর মারিয়া আর আরাফ প্রায়ই মারিয়ার বাড়ির ছাদে বা বাগান এলাকায় একান্তে কথা বলতো। এটাই ছিল তাদের কাছে আসার সবচেয়ে প্রিয় সময়। একদিন সন্ধ্যায় মারিয়া তার পছন্দের বেঞ্চে বসে অপেক্ষা করছিল। আরাফ পেছন থেকে এসে মারিয়ার চোখে হাত রেখে, বলুন তো, আমি কে? আমার ডাইনোসর স্যার, আপনি এত দেরি করলেন কেন? রাস্তায় একটু জ্যাম ছিল, আর তোমার এই দুষ্টু মিষ্টি হাসি দেখার জন্য তো আমাকে দৌড়ে আসতে ইচ্ছে করে। কি করছিলে? কিছু না, আপনার কথা ভাবছিলাম। কি ভাবছিলে? কালকে তোমায় আর কি শাস্তি দেওয়া যায় সেটা? ধ্যাৎ, আমি কি ভাবছিলাম? আমার রাগের স্যারটা হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেন? আপনি কি সত্যিই রাগ করা ভুলে গেছেন? রাগ? রাগ তো তোমার ওই টানা টানা চোখ আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখলে এমনিতেই উধাও হয়ে যায়। তবে শোনো, আমার রাগ এখন তোমার জন্য ভালোবাসা। আরাফের এই অকপট কথা মারিয়ার মন ছুঁয়ে গেল। সে আরাফের দিকে তাকালো। চাঁদের আলোয় আরাফের মুখটা যেন আরও মায়াবী লাগছিল। জানেন, প্রথম দিন আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন বলে খুব কেঁদেছিলাম, আর আজ মনে হয় শাস্তিটা না পেলে তো আপনার এই গভীর ভালো লাগা পেতাম না। এই ভালো লাগা সব সময় থাকবে, তবে তোমার শাস্তি এখনো বাকি আছে। কি শাস্তি? এই যে তুমি আমার সামনে বসে আমাকে স্যার বলে ডাকো, এটা আমার জন্য বড় শাস্তি। আর তোমার মিষ্টি ঠোঁটের কোণের তিলটা কেন বারবার আড়াল করো? আরাফ আলতো করে মারিয়ার ঠোঁটের কোণে সেই তিলটা ছুঁয়ে দিলেন।
মারিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। দুজনের এই ঘনিষ্ঠতা, এই দুষ্টু মিষ্টি রোমাঞ্চ তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। মারিয়ার রাগ, আরাফের জেদ, সব কিছু আজ ভালোবাসার কাছে পরাজিত। সেই সন্ধ্যায় মারিয়া আর আরাফ দুজনে মিলে এক নতুন প্রতিজ্ঞা করল। আমরা যতদিন না বিয়ে করছি ততদিন ক্লাসের ভেতরে আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত কথা হবে না। আর বাইরে আমি তোমার প্রেমিক, যে তোমার সব আবদার পূরণ করবে। আর আমি তোমার ছাত্রী, যে ক্লাসের সব চ্যালেঞ্জে জিতবে আর তোমার জীবনে সেরা সঙ্গী হবে। আমার সেই প্রতিশোধের জেদ এখন আপনার জন্য অগাধ ভালোবাসায় বদলে গেছে। তাদের প্রেমের গল্প যেন এক সুন্দর উপাখ্যানের মতো শুরু হলো। আরাফ আর মারিয়ার এই দুষ্টু মিষ্টি রোমাঞ্চ কি সহজেই পরিণতি পাবে, নাকি তাদের জন্য আরও কোনো নতুন পরীক্ষা অপেক্ষা করছে? দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে শুরু করলো। মারিয়ার ক্লাসে সেরা হওয়ার জেদ আর আরাফের প্রেমের গভীরতা সব মিলিয়ে এক অন্যরকম রসায়ন তৈরি হলো। আশা আর নীলা এখন সব জানলেও তারা এই সম্পর্ক নিয়ে খুশি। ভাবতেই অবাক লাগে, আমার রাগী ভাই আর আমার বেস্ট ফ্রেন্ড, তোদের সম্পর্কটা রূপকথার মতো। রূপকথা নয় রে, এটা জেদ আর গল্প। তবে তোর ভাইকে এখন আর ডাইনোসর বলতে ইচ্ছে করে না। কিন্তু তোদের এত গভীর প্রেম আর বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলছে, স্যার কি এখন তোর সাথে শুধু খুনসুটি করে, নাকি এখন রাগও দেখায়? রাগ? সে তো এখন আমার খেলনা। ও এখন রাগলে আমি এমন কিছু করি যে রাগ ভুলে উল্টো হাসতে শুরু করে। তাদের এই লুকানো প্রেমের বাঁধন আরও মজবুত হতে লাগলো। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে একটি বড় চিন্তার বিষয় ছিল বিয়ের পর মারিহার পড়াশোনা। মারিহা তখনও স্কুলের গণ্ডি পার হয়নি, আর আরাফ চাইতেন মারিয়া যেন তার সমস্ত স্বপ্ন পূরণ করে। একদিন রাতে আরাফ মারিয়ার পড়ার ঘরে এলো। মারিয়া তখন ভর্তির ফর্ম দেখছিল। কি দেখছো? আমার ভবিষ্যৎ পত্নী। আপনার জন্য একটা ভালো খবর, আমি আপনার সব চ্যালেঞ্জে পাশ করার জন্য তৈরি হচ্ছি। ইউনিভার্সিটি ভর্তির ফর্ম দেখছিলাম। এটাই তো আমি চাই। আমি তোমার কোনো স্বপ্নে বাধা দিতে চাই না। আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও আমি চাই তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে। আমি জানি, আর এটাই আপনার সবচেয়ে ভালো গুণ। কিন্তু মাঝে মাঝে ভয় হয়, এই এত তাড়াতাড়ি বিয়ে, আবার আপনার মতো একটা অধ্যাপকের স্ত্রী হওয়া। আমার কি অনেক কিছু জানতে বা শিখতে হবে? তোমাকে কিছুই জানতে বা শিখতে হবে না। তুমি যেমন আছো ঠিক তেমনই থাকবে। আমার জীবনে তোমার মতো একজন জেদি, মিষ্টি আর বুদ্ধিমান মেয়ে দরকার ছিল, যে আমাকে সবসময় চ্যালেঞ্জ জানাবে। আমি আপনাকে সারা জীবন চ্যালেঞ্জ জানাতে রাজি আছি, যদি আপনি আমার সব পাগলামি মেনে নেন। তোমার সব পাগলামি, আমার খুনসুটিপূর্ণ আবদার আমি সব মেনে নেব। শুধু একটা কথা বলো। কি? প্রথম দিন যখন কান ধরে দাঁড়িয়েছিলে তখন কি সত্যি সত্যি আমার উপর খুব রাগ হয়েছিল? রাগ নয়, তখন আপনাকে মেরে ডাইনোসরের বাপ বানাতে মন চেয়েছিল। দুজনেই হেসে উঠল। তাদের এই সহজ সরল হাসি যেন তাদের ভবিষ্যতের নিশ্চয়তা দিল। তাদের সম্পর্কের ভিত্তি এখন আর শুধু ভালোবাসা নয়, বরং বিশ্বাস আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। এর কিছুদিন পরেই মারিয়া ও আরাফের পরিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের তারিখ পাকা করল। মারিয়ার বাবা মা খুবই খুশি, কারণ আরাফের মতো শিক্ষিত এবং মারিয়াকে এত ভালোবাসে এমন একজন ছেলে তাদের মেয়ের জন্য পাওয়া সৌভাগ্যের। একদিন সকালে মারিয়া কলেজে ঢুকতেই দেখল প্রধান শিক্ষক আরাফকে অভিনন্দন জানাচ্ছেন। চৌধুরী সাহেব, আপনাকে অনেক অভিনন্দন। মারিহার মতো এত ভালো আর মেধাবী মেয়েকে আপনি জীবনসঙ্গী হিসেবে পাচ্ছেন। মারিয়া একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। এবার সে আর আরাফের ব্যক্তিগত বিষয় গোপন রইল না। কিরে আশা, তোর ভাই তো দারুণ কাজ করেছে। আমাদের ক্লাসমেট এখন আমাদের স্যারের বউ। আমি আগেই বলেছিলাম, আমার ভাই আর মারিহার জুটি হিট। আরাফ প্রধান শিক্ষকের কাছ থেকে বিদায় নিয়ে মারিয়ার দিকে এগিয়ে এলেন। আরাফের চোখে তখন এক গভীর প্রশান্তি। আজ থেকে তুমি আর শুধু আমার ছাত্রী নও, তুমি সবার সামনে আমার ভবিষ্যৎ স্ত্রী। এখন তো আর কেউ তোমাকে নিয়ে প্রশ্ন করবে না। আপনি সব সময় এমন দুষ্টু কেন? আর আজ থেকে আমাকে দেখে আপনিও রাগী স্যারের ভান করতে পারবেন না কিন্তু। তাদের চোখে চোখ পড়ল। মারিয়ার সেই পুরনো জেদ আর আরাফের ভালোবাসা মিশে গিয়ে
এক নতুন দিনের সূচনা করল। তারা যেন একে অপরের হাত ধরে ভালোবাসার এক নতুন পথে পা বাড়ালো। আরাফ আর মারিহার সম্পর্ক এখন ভালোবাসার এক মিষ্টি লীলা। বিয়ের দিনক্ষণ ঠিক, দুজনের পরিবারে চলছে আনন্দের ঢেউ। মারিহা ক্লাসের গণ্ডি পেরিয়ে কলেজের প্রস্তুতি নিচ্ছে, আর আরাফ উপভোগ করছেন তার জীবনের এই নতুন অধ্যায়। কিন্তু বিধাতা তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। একদিন দুপুরে মারিয়া আর আশা ক্যান্টিনে বসেছিল। মারিয়া দুষ্টুমি করে আরাফের জন্য তৈরি করা একটি হাতে লেখা কার্ড দেখাচ্ছিল আশাকে। কেন, কার্ডটা কেমন হয়েছে? এতে লিখেছে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ শাস্তি। তোর মতো এমন দুষ্টু মেয়েটির শাস্তি আর কেউ দিতে পারে না। ঠিক তখনই কলেজ গেটের দিকে তাদের নজর পড়ল। একটি বিলাসবহুল গাড়ি থেকে একজন বিদেশি মহিলা নামলেন। মহিলাটি অত্যন্ত সুন্দরী, আধুনিক পোশাকে, চোখে দামি সানগ্লাস। কি রে বোকা, ইনি তো দেখছি হলিউড থেকে এসেছেন। মহিলাটি সরাসরি আরাফের অফিসের দিকে এগিয়ে গেলেন। আরাফ তখন অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফোন দেখছিলেন। মহিলাটি কাছে যেতে আরাফ ফোন নামিয়ে অবাক চোখে তার দিকে তাকালেন। জুলি, তুমি এখানে? কেন, আমাকে দেখে তুমি খুশি হওনি আরাফ? আমি যে তোমায় সারপ্রাইজ দেবো বলে চলে এলাম। মারিয়া এত দূর থেকে তাদের কথা শুনতে পেল না, কিন্তু আরাফের মুখের হাসি আর জুলির সাথে তার ঘনিষ্ঠ কথোপকথন থেকে মারিয়ার বুক কেঁপে উঠল। মারিয়া সেই পুরনো জেদ আর রাগ যেন আবার ফিরে আসছে। উনি কে রে? আরাফ স্যার ওর সাথে এমন হাসি মুখে কথা বলছেন কেন? আরে দূর, হয়তো ওর কোনো চেনা বন্ধু হবে। তোর ভাইকে কেউ না চিনলেও তোর বিগ ফ্যান তো আমি, তুই চিন্তা করিস না। কিন্তু মারিয়ার মন মানছিল না। সেই মহিলার চোখ দুটো যেন আগুনের হলকার মতো মারিয়ার দিকে তাকিয়েছিল। মারিয়া স্থির চোখে তাদের দেখতে লাগলো। কলেজ ছুটি হলো। মারিয়া স্থির করলো সে আরাফের কাছে এই মহিলার পরিচয় জানতে চাইবে। সে আরাফের অফিসের দিকে দ্রুত এগিয়ে গেল, কিন্তু মারিয়া ভেতরে ঢোকার আগেই যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। জুলি হাসতে হাসতে আরাফের হাতে একটি ছোট উপহারের প্যাকেট তুলে দিলেন। আরাফ প্যাকেটটি হাতে নিয়ে হাসছিলেন। এরপর জুলি দ্রুত আরাফের গালে একটি চুমু খেল। মারিয়া দরজার সামনে থমকে গেল। তার শরীর যেন পাথরের মতন জমে গেছে। তার চোখে তখন জল নয়, শুধু অবিশ্বাস আর তীব্র রাগ। জুলি, তুমি এখনো আগের মতোই রয়ে গেছো, কিন্তু এটা করা উচিত হয়নি। কেন, আমার কি কোনো অধিকার নেই? মারিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু তার দ্রুত হাঁটার শব্দে আরাফ ঘুরে তাকালেন। মারিহা, তুমি এখানে? জি স্যার, আমি এখানে। তুমি ভুল বুঝছো। ভেতরে এসো, আমি তোমার সাথে জুলিয়ের পরিচয় করিয়ে দেই। আমার পরিচয় জানার দরকার নেই স্যার, আমি আপনাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে চাই না। প্লিজ মারিহা শোনো, জুলি আমার পুরনো বন্ধু। ওর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। বন্ধু? আপনি আমার সাথে এর আগে কখনো আপনার কোনো বন্ধুর কথা বলেননি, আর আপনার বন্ধুর আপনার গালে চুমু খাওয়ার অধিকার আছে? মারিয়ার এই অভিমানী কথা আরাফের বুকে গিয়ে বাজল। মারিয়ার চোখে জল দেখে আরাফের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মারিহা শোনো, জুলি আমার আর কিছু শোনার দরকার নেই। আপনারা কথা বলুন আর শুনুন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মারিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সেই স্কুলের মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকার দিনের চেয়েও আজ তার অপমান যেন শতগুণ বেশি লাগছিল। মারিয়া দ্রুত কাঁদতে কাঁদতে স্কুল গেটের দিকে ছুটল। আরাফ ফতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। জুলি মারিহার চলে যাওয়া দেখে মুচকি হাসলেন। কে এই মেয়েটা আরাফ? এত নাটক কেন করছে? মারিহার চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগে আরাফ চেঁচিয়ে উঠল। জুলি, তুমি এসব কি করলে? ও আমার হবু স্ত্রী। হোয়াট? বিয়ে করে আছে? আর তুমি আমায় জানাওনি? জানানো দরকার মনে করিনি। আর শোনো, তুমি যেটা করলে সেটা ঠিক হলো না। আমার আর মারিহার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। ভুল বোঝাবুঝি? আরাফ, আমি তোমার প্রাক্তন প্রেমিকা। আমি তোমাকে খুঁজতে আমেরিকা থেকে এসেছি, আর তুমি বলছো হবু স্ত্রী। তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? জুলির কথা শুনে আরাফের রাগ আরও বেড়ে গেল। জুলি, তুমি কেন এসেছো আমি জানি না,
কিন্তু আমি তোমাকে স্পষ্ট করে বলছি, আমার জীবনে এখন শুধু মারিহা, আর তোমার জন্য কোনো জায়গা নেই। তুমি যা করেছো তার জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে। আরাফ আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত মারিহার খোঁজে স্কুলের বাইরে বেরিয়ে গেলেন। জুলি অবাক চোখে তার চলে যাওয়া দেখলেন। মারিহা কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরে এলো। তার মনের ভেতরে তখন ভালোবাসা আর অভিমানের তীব্র ঝড় বইছে। তার সেই জেদি মন কিছুতেই মানতে পারছিল না যে আরাফের জীবনে তার আগেও কেউ ছিল, আর সে তাকে এভাবে চুমু খেলো। মারিয়া সরাসরি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি রে মা, এত তাড়াতাড়ি এলি যে? আর মুখটা এমন শুকনো কেন? কিছু না আম্মু, শরীরটা ভালো লাগছে না। মারিয়া তার ঘরে ঢুকেই ফোনটা সাইলেন্ট করে জানলার ধারে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখনও জল। তার মনে পড়েছে আরাফের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো, আর তারপরে সেই দৃশ্য, আরাফের গালে জুলির চুমু। ওদিকে আরাফ দ্রুত কলেজ থেকে বেরিয়ে গেলেন। মারিয়াকে কাঁদতে দেখে তার ভেতরে অপমানবোধ আর যন্ত্রণা কাজ করছিল। তিনি ভালো করে জানতেন মারিয়ার রাগ নয়, এটা তার গভীর ভালোবাসার অভিমান। কি করে মারিহার রাগ ভাঙানো যায়? আরাফ বারবার মারিয়াকে ফোন করতে লাগলেন, কিন্তু মারিয়া ধরল না। এরপর তিনি আশাকে ফোন করলেন। আশা, মারিহা কোথায়? ওর ফোন বন্ধ কেন? ও তো বাড়ি চলে গেছে ভাইয়া। আমি জানি না কি হয়েছে, কিন্তু ওকে খুব মন খারাপ লাগছিল। শোনো আশা, মারিহা খুব ভুল বুঝছে। তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করো। আমি কি বলবো ভাইয়া? জুলিয়াপুকে তো আমিও দেখেছি। তুমি শুধু ওকে বলবে জুলি আমার প্রাক্তন প্রেমিকা ছিল, কিন্তু আমার জীবনে তার কোনো জায়গা নেই। আমি শুধু মারিহাকে ভালোবাসি। আরাফ আশাকে ফোন রেখে সরাসরি মারিয়ার বাড়ির দিকে রওনা হলেন। তার মনে তখন অস্থিরতা। তিনি জানেন এই ভুল বোঝাবুঝি দূর না করলে মারিয়া তার সেই পুরনো জেদে ফিরে যাবে। আরাফ যখন মারিহার বাড়িতে পৌঁছালেন তখন সন্ধে নেমে এসেছে। মারিহা তখনও ঘরের দরজা বন্ধ করে বসে আছে। মালিহা বেগম আরাফকে দেখে এগিয়ে এলেন। আরাফ, তুমি? এসো বাবা। আন্টি, মারিহা কি ভেতরে আছে? আমাকে ওর সাথে এক্ষুনি কথা বলতে হবে। হ্যাঁ বাবা, ও ঘরেই আছে। শরীর খারাপ বলে দরজা বন্ধ করে রেখেছে। কি হয়েছে বাবা, তোমরা দুজন এমন কেন করছো? সব আমার ভুল আন্টি, আমি ওকে সব বুঝিয়ে বলছি। আরাফ মারিহার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। মারিয়া, দরজা খোলো প্লিজ। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমার আপনার সাথে কোনো কথা নেই, আপনি চলে যান। প্লিজ মারিয়া, তুমি যা দেখেছো সেটা সত্যি নয়। জুলি আমার অতীত, কিন্তু তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে তখনও জেদ আর অভিমানের যুদ্ধ চলছে, কিন্তু আরাফের কণ্ঠস্বরে সে আন্তরিকতা আর কষ্ট মারিহাকে দুর্বল করে দিল। ধীরে ধীরে দরজা খুলে কি বলবেন বলেন। মারিয়ার চোখ দুটো ফোলা, মুখটা ফ্যাকাশে। আরাফের মন খারাপ হয়ে গেল। তিনি মারিয়ার হাত ধরে ভেতরে ঢুকলেন। শোনো, জুলি আমার কলেজ জীবনের প্রেমিকা ছিল। আমরা আমেরিকা থাকাকালীন আলাদা হয়ে যাই। সে তার জীবন নিয়ে ব্যস্ত ছিল, আমিও আমার। সে আজ হঠাৎ চলে এসেছে, কিন্তু আমাদের মধ্যে আর কিছুই নেই। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তাহলে সে আপনাকে চুমু খেলো কেন? আর আপনি কেন আমাকে তার কথা লুকালেন? সে আবেগপ্রবণ হয়ে কাজটা করেছে। আমার কোনো দোষ ছিল না। আর তোমাকে লুকাইনি, কারণ আমি আমার অতীতের সাথে তোমার এই সুন্দর বর্তমানকে জড়াতে চাইনি। আমি ভয় পেয়েছিলাম তুমি হয়তো আমাকে ভুল বুঝবে। আরাফ মারিয়ার চোখের জল মুছে দিলেন। মারিয়া সেই যে দেবার ভালোবাসার কাছে হার মানতে শুরু করলো। আপনি আমার সাথে এমন করবেন না। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, আমার কষ্ট হয়। আমিও তোমাকে খুব ভালোবাসি, আর কখনো এমন হবে না। আমার জীবনে এখন শুধু তুমি। তোমার দুষ্ট মিষ্টি হাসি আর গভীর ভালো লাগা ছাড়া আর কিছুর দরকার নেই আমার। মারিয়ার অভিমান ভেঙে গেল। সে আরাফকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাদের ভুল বোঝাবুঝির কালো মেঘ সরে গেল। তাদের প্রেম কি এখন আর কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হবে? ভুল বোঝাবুঝির পালা শেষ। মারিয়া আর আরাফের জীবনে তখন কেবলই আনন্দের সুর। সব অভিমান ধুয়ে মুছে গিয়ে এখন শুধু ভালোবাসার মিষ্টি রোমাঞ্চ। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের পর্ব
গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। মারিয়ার বাড়ি তখন সেজে উঠেছে এক অপরূপ সাজে। হলুদ আর গাঁদা ফুলের মালায় ঝলমল করছে বাড়ির প্রতিটি কোণ। হলুদের সাজে সালোয়ার কামিজ আর কপালে টিপ পরে মারিয়াকে লাগছিল একেবারে সোনার প্রতিমা। এই মারিহা, তুই এমন চুপ করে আছিস কেন? তোর মুখে তো হাসিই নেই। আর বলিস না, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি সত্যি তোর ডাইনোসর স্যারকে বিয়ে করতে চলেছি। এখন আর স্যার বলিস না, এখন থেকে ও তোর বর। এখন আর স্যার বলিস না, এখন থেকে ও তোর বর। কিন্তু আমি তোকে একটা কথা বলে রাখি, রাগ করে আর ওর ফোন বন্ধ রাখবি না। ঠিক আছে, আর করব না। শুরু হলো গায়ে হলুদ দেওয়ার পর্ব। প্রথমে বাড়িতে বয়োজ্যেষ্ঠরা এসে মারিহার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এরপর একে একে সবাই মারিহার গালে হাতে হলুদ মাখিয়ে দিতে লাগলো। আশা আর নীলা যেন হলুদের রঙে মারিহাকে মুড়িয়ে দিতে চাইছিল। এই নে, এই হলুদ মাখিয়ে দিলাম যাতে তোর আর ভাইয়ের জীবন সবসময় হলুদ সোনালি রঙে ভরে ওঠে। আমি তোকে এমনভাবে হলুদ মাখবো যে তোর বর যেন তোকে এক নজরেই চিনতে পারে। মারিয়া হেসে গড়িয়ে পড়ল। এই আনন্দঘন মুহূর্ত যেন তার জীবনে সব দুঃখ ভুলিয়ে দিল। একটু পরেই আরাফের পক্ষ থেকে তত্ত্ব এলো। তাতে ছিল মারিয়ার জন্য সুন্দর একটি লাল বেনারসি সোনার গয়না আর তার সঙ্গে হলুদ রঙের শাড়ি। হঠাৎই ঢাকঢোলের আওয়াজ আরও তীব্র হলো। সবাই কৌতূহলী চোখে গেটের দিকে তাকালো। নিয়ম অনুযায়ী বরের আসার কথা ছিল না, কিন্তু সেই নিয়ম ভেঙে আরাফ হাজির, হলুদ পাঞ্জাবি পরে, হাতে ফুলের তোড়া নিয়ে। আরাফ যখন প্যান্ডেলের সামনে এসে দাঁড়ালেন, মারিয়া তখন হতবাক। তার হৃদস্পন্দন বেড়ে গেল। মারিয়ার চোখে তখন এক গভীর ভালোবাসা। আরে আরাফ, তুমি? তোমার তো আসার কথা ছিল না। মা, আমি জানি নিয়মে ছিল না, কিন্তু যাকে ছাড়া আমার সব রং ফিকে তাকে হলুদ মাখানোর দিন আমি দূরে থাকতে পারলাম না। আরাফের চোখে তখন শুধুই মারিহার প্রতিচ্ছবি। তিনি এগিয়ে গেলেন মারিহার কাছে। মারিয়া তখন লজ্জায় চোখ নামিয়ে নিল। মারিয়ার সামনে দাঁড়িয়ে নিচু স্বরে, কি হলো মারিহা, আমাকে দেখে কি ভয় পেলে নাকি? আপনি কেন এসেছেন? তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আরাফ আলতো করে মারিহার গাল থেকে সামান্য হলুদ তুলে নিলেন। তারপর সেই হলুদ নিজের গালে মাখিয়ে দিলেন। আরাফের এমন রোমান্টিক কাজ দেখে সবাই হাসতে শুরু করলো। এখন আমরা দুজনেই হলুদে মাখামাখি। আমি চাই না আমার বর সেজে থাকার দিনে তুমি একা থাকো। এই নাও তোমার জন্য আমার উপহার। আরাফ মারিয়ার হাতে একটি ছোট্ট বাক্স তুলে দিলেন। মারিয়া দ্রুত সেটি খুলল। তার ভেতরে ছিল একটি দামি হীরের নাকফুল। চোখ তুলে আরাফের দিকে তাকিয়ে, এটা কি? তোমার নাকের ডান দিকের তিলটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমার তরফ থেকে ছোট্ট খুনসুটিপূর্ণ উপহার। মারিয়া আর তার চোখের জল ধরে রাখতে পারল না। আনন্দ, ভালোবাসা আর অভিমানের সব রেশ আজ এই হলুদের দিনে একাকার হয়ে গেল। এই দিনটি হয়ে রইল মারিয়া আর আরাফের ভালোবাসার এক চিরস্মরণীয় মুহূর্ত। গায়ে হলুদের আনন্দের পর মারিয়া আর আরাফের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। কিন্তু তাদের সেই সুখের পথে কাটা হয়ে এলো জুলির বিদ্বেষ। জুলির মনে তখন শুধু রাগ আর প্রতিশোধের আগুন। সে কোনোভাবেই মানতে পারছিল না যে আরাফ তাকে ছেড়ে মারিয়াকে বিয়ে করবে। আরফ আমার, অন্য কারোর হতে পারে না। আমি যদি আরফকে না পাই তাহলে মাহিরাকেও আরফকে হতে দেব না। জুলি গোপনে মারিয়ার ক্ষতি করার পরিকল্পনা করতে লাগলো। আরাফ ব্যস্ত ছিলেন বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে, তাই মারিয়ার দিক থেকে তার মনোযোগ একটু কম ছিল। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইল জুলি। বিয়ের আগের সন্ধ্যায় মারিয়ার বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। মারিয়া তার ঘরে বসে একা কিছু জিনিস গোছাচ্ছিল। তখন তার বাবা মা বাইরে গেস্টের সঙ্গে ব্যস্ত। ঠিক সেই সময় জুলি এক সেবিকার ছদ্মবেশে মারিয়ার ঘরে প্রবেশ করলো। হাতে একটা ছোট্ট বোতলে ছিল বিষাক্ত রাসায়নিক। আজই শেষ, কালারের মেয়ে আর স্ত্রী হয়ে উঠবে না। জুলি নিঃশব্দে মারিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। মারিয়া তখন তার মায়ের দেওয়া বেনারসি শাড়ি দেখছিল। কে আপনি? আমি তো কাউকে ডাকিনি। জুলি ঠান্ডা হেসে কণ্ঠে এক ভয়ানক শীতলতায় বলে, আমি তোমার সেবিকা, তোমাকে একটু বিশ্রাম দিতে এসেছি।
মারিয়া কিছু বুঝে ওঠার আগেই জুলি তার হাতে থাকা রাসায়নিকটি মারিয়ার মুখে ছুঁড়ে মারতে উদ্যত হলো। মারিয়া আতঙ্কে চিৎকার করে উঠল। বাঁচাও। ঠিক সেই মুহূর্তে দরজার সামনে আরাফের উপস্থিত হলো। আরাফ মারিয়াকে সারপ্রাইজ দিতে এসেছিল, কিন্তু এমন দৃশ্য দেখে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। তিনি এক মুহূর্ত দেরি করলেন না। জুলি, আরাফের চিৎকারে জুলি চমকে উঠল। তার হাত থেকে রাসায়নিক বোতল মেঝেতে পড়ে গেল, আর সেই বিষাক্ত রাসায়নিক মারিয়ার শাড়িতে লেগে সেটি পুড়ে যেতে শুরু করলো। আরাফ, আরাফ বিদ্যুৎ গতিতে ভেতরে এসে জুলিকে চাপটে ধরলেন। তার চোখে তখন কোনো প্রেম ছিল না, ছিল শুধু মারিয়াকে বাঁচানোর তীব্র জেদ। রাগে কাঁপতে কাঁপতে, তুমি কি করতে চেয়েছিলে? তোমার এত সাহস? আরাফকে ছাড়ানোর চেষ্টা করতে করতে, ওকে তোমার হতে দেব না আরাফ, কিছুতেই না। মারিয়ার চিৎকার শুনে মালিহা বেগম আর তার বাবা দ্রুত ঘরে এলেন। এমন দৃশ্য দেখে তারা হতবাক। কি এখানে কি হচ্ছে? আরাফ জুলিকে শক্ত করে ধরে রেখেছিলেন। মারিয়ার বাবা সাথে সাথেই পুলিশে ফোন করলেন। মারিয়া, তুমি ঠিক আছো? তুমি আঘাত পাওনি তো? আমি ঠিক আছি, কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম। জুলি তখনও মারিয়ার দিকে তাকিয়ে ফোঁসফোঁস করছিল। আমি ফিরে আসবো আরাফ, আমি তোমায় সহজে ছাড়বো না। পুলিশ এসে জুলিকে গ্রেফতার করলো। জুলিকে নিয়ে যাওয়ার সময় আরাফ তার দিকে এক কঠিন দৃষ্টিতে তাকালেন। আরাফ আর মারিয়ার দিকে তাকালেন। মারিয়া তখনও কাঁপছিল। আর ভয় নেই, আমি তোমার পাশে আছি। তুমি আমার জীবনের জেদ, তোমাকে আমি কারো হাতে তুলে দেব না। মারিয়া আরাফকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তাদের ভালোবাসার পথে শেষবারের মতো আসা এই বিপদ যেন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলল। পরিণয়ের শুভকর। জুলির ষড়যন্ত্রের ভয়াবহতা মারিয়া আর আরাফকে আরও কাছাকাছি নিয়ে এলো। মারিয়ার বাবা মা দ্রুত পরিস্থিতি সামলে নিলেন। জুলির গ্রেপ্তারের পর সেই রাতে সব ভয় কেটে গেল, আর সবার মনে তখন শুধুই বিয়ের আনন্দ। পরের দিন মারিয়ার বাড়িতে তখন উৎসবের আমেজ। মারিয়া সেজে উঠেছে লাল বেনারসিতে, মাথায় মুকুট, কপালে চন্দন আর হাতে মেহেদির সাজ। মারিয়ার সেই দুধে আলতা গায়ের রং আর টানা টানা চোখ যেন আজ আরও ঝলমল করছে। উফ, তুই এত সুন্দর সেজেছিস মারিহা। তোর ডাইনোসর বড্ড তোকে দেখে পাগল হয়ে যাবে। চুপ করো তো। মারিহা, তোর সেই জেদ এখন কোথায়? এখন তো শুধুই গভীর ভালোবাসা। ভালোবাসা তো সেই রাগী স্যারের জন্য। শুভ লগ্নে বর্ষে যে আরাফ এলেন, সাদা পাঞ্জাবিতে তাকে আজ অন্যরকম সুন্দর লাগছিল। তার চোখে তখন কোনো রাগ নয়, শুধু মারিয়ার প্রতি এক গভীর ভালো লাগা আর অধিকার বোধ। বাসর ঘরে সবার হাসির রোল। মারিয়াকে পিড়িতে বসিয়ে যখন আরাফের সামনে আনা হলো, তখন হলো শুভদৃষ্টি। মারিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে, তুমি এত সুন্দর। মারিয়া লজ্জায় চোখ নামিয়ে নিল। আরাফের চোখে সেই দিনের রাগ আর কাঠিন্য আজ আর নেই, আছে শুধু মারিয়াকে প্রথম দেখা সেই আদি মুগ্ধতা। এরপর শুরু হলো কাবিন পাঠ। সাক্ষী রেখে তাদের জীবনের সাত পাকে বাধা পড়ার পালা। মারিয়া আর আরাফ একে অপরের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, সুখে দুঃখে তারা সবসময় একে অপরের পাশে থাকবে। কবুল বলার সময় আরাফ মারিয়ার দিকে যখন কবুল বললেন, তখন মারিয়ার চোখ বন্ধ। তার সে মারিয়া প্রতিজ্ঞা এখন পূর্ণতা পেল। তার যে দাস পরিণত হলো আরাফের স্ত্রী হওয়ার সৌভাগ্য। ও রাত গভীর হলো। বাসর ঘরে মারিয়া আর আরাফ একা। মারিয়া তখনও চুপ করে বসে আছে। দরজা বন্ধ করে মারিয়ার কাছে এসে, কি ব্যাপার, এখনো চুপ করে বসে আছো কেন? সেই জেদি মারিহা কোথায় গেল? ও আলতো করে মাথা তুলে, আপনি তো আমাকে শাস্তি দিতে পারবেন না। কেন পারবে না? বাসর রাতে তো স্বামীকে শাস্তি দেওয়ার অধিকার স্ত্রীর থাকে। আমি আপনাকে কোনো শাস্তি দেব না, তবে একটা কথা বলতে চাই। কি কথা? আপনি যখন আমাকে প্রথম শাস্তি দিয়েছিলেন, তখন যদি জানতাম আপনি এমন দুষ্টু মিষ্টি বড় হবেন, তাহলে সেদিনই কান ধরে সারাদিন দাঁড়িয়ে থাকতাম। আরাফ মুগ্ধ হয়ে মারিহার দিকে তাকালেন। তিনি মারিহার হাত ধরে এক গভীর চুম্বন এঁকে দিলেন। আর কখনো যেন তোমার চোখে জল না দেখি। আমার জীবনের সেরা ছাত্রী আর আমার হৃদয়ের একমাত্র প্রেমিকা তুমি। মারিয়া আরাফের বুকে মাথা রাখল। তাদের ভালোবাসার গল্প আজ সম্পূর্ণ হলো।
যা শুরু হয়েছিল রাগ আর অভিমান দিয়ে, আর শেষ হলো এক গভীর ভালো লাগা ও দুষ্টু মিষ্টির রোমাঞ্চ দিয়ে। তাদের জীবনের বাকি পথটুকু শুধু ভালোবাসা আর খুনসুটির গল্প হয়েই রইল। বাসরাতের খুনসুটি পেরিয়ে মারিয়া আর আরাফের জীবনে এলো দাম্পত্যের প্রথম সকাল। নতুন বউয়ের সাজে মারিয়া তখন লাজুক। আরাফের দিকে চোখ তুলে তাকাতে তার বুক ধুকপুক করে। ঘুম ভাঙার পর মারিয়ার দিকে তাকিয়ে সুপ্রভাত আমার জেদি বউ। সুপ্রভাত। আস্তে করে মারিয়ার হাত ধরে বলে, কি ব্যাপার, এত লাজুক কেন? আমার ক্লাসের সেরা ছাত্রীটা কোথায় গেল? এখন তো আর ছাত্রী নই। তাতে কি হয়েছে? তুমি তো আমার জীবনে সেরা পুরস্কার। আরাফের চোখে তখন গভীর ভালোবাসা আর প্রশ্রয়। মারিয়ার সব লাজ ভেঙে গেল। সে আরাফের বুকে মাথা রাখল। কাল রাতে আপনি কেন আমাকে একা রেখেছিলেন? আস্তে করে মারিয়ার চুলে হাত বুলিয়ে প্রথম সকালটা তোমার জন্য বিশেষ করে রাখতে চেয়েছিলাম। এখন বলো, তোমার রাগী বরকে তুমি কি শাস্তি দেবে? কোনো শাস্তি নয়, শুধু আপনাকে সারা জীবন আমার কথা শুনতে হবে। তোমার সব কথা আমার কাছে মিষ্টি আবদার, আমি তা শুনতে রাজি। বিয়ের পর মারিয়ার শ্বশুরবাড়িতে তখন এক নতুন ছন্দ। মারিয়া শ্বশুর শাশুড়ির মন জয় করে নিল তার মিষ্টি স্বভাব দিয়ে। তবে মারিয়ার আর আরাফের খুনসুটি চলতেই লাগলো। একদিন সকালে মারিয়া শাশুড়ির সাথে রান্নাঘরে ছিল। সে আরাফের জন্য তার পছন্দের কফি বানানোর চেষ্টা করছিল। হঠাৎ পেছন থেকে এসে মারিয়াকে জড়িয়ে ধরে, কি করছো আমার রান্নাঘরের রানী? আরাফ, কি করছেন? শাশুড়ি মা এসে পড়বে তো। উনি তো এখন ব্যস্ত। তোমার জন্য কফি বানাচ্ছিলে? আপনার জন্য, কিন্তু চিনিটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। চিনি কম হলে কি হবে? তোমার ঠোঁটের মিষ্টি তিলটা তো আছে। আরাফ আলতো করে মারিয়ার ঠোঁটে চুম্বন করলেন। মারিয়া তখন লজ্জায় লাল। আপনি দিন দিন একদম দুষ্ট হয়ে যাচ্ছেন। তোমার দুষ্টু মিষ্টি রোম্যান্স আমার জীবনের সব রাগ দূর করে দিয়েছে। মারিয়া দ্রুত কফিটা আরাফের হাতে তুলে দিল। এই নিন, খেয়ে বলুন কেমন হয়েছে। কফিতে চুমুক দিয়ে, কফিটা ঠিক তোমার মতোই, বাইরে একটু তেতো কিন্তু ভেতরে ভীষণ মিষ্টি। বিয়ের কিছুদিন পর মারিয়া আর আরাফ মধুচন্দ্রিমায় গেল। সমুদ্রের ধারে খোলা আকাশের নিচে তারা দুজন যেন একে অপরের আরও কাছাকাছি এলো। সন্ধ্যার পর তারা দুজন সমুদ্র সৈকতে হাঁটছিল। মারিয়া আরাফের হাত ধরে চলছিল। জানেন, আপনাকে এখন দেখলে আর সেই রাগী স্যারকে মনে পড়ে না। আর আমার মনে পড়ে সেই জেদি ছাত্রীটাকে, যাকে আমি ভুল বুঝিয়ে কান ধরে দাঁড় করিয়েছিলাম। ওটা তো ছিল আমাদের ভালোবাসার প্রথম পদক্ষেপ। আর আমার জীবনে তোমাকে পাওয়াটা ছিল শ্রেষ্ঠ উপহার। শোনো, এখন থেকে আমাদের জীবনে শুধু গভীর ভালো লাগা থাকবে, কোনো রাগ বা অভিমান নয়। আর অনেক অনেক খুনসুটি। অবশ্যই, তোমার সব খুনসুটি আমি মাথা পেতে নেব, শুধু আমাকে কখনো ছেড়ে যেও না। আরাফ মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সমুদ্রের ঢেউয়ের তালে তালে তাদের ভালোবাসার সুর বাজতে লাগলো। তাদের এই সম্পর্ক প্রমাণ করলো যে তার ভালোবাসার সংমিশ্রণ জীবনকে এক নতুন মাত্রা দিতে পারে। তাদের রোমাঞ্চের এই যাত্রা চলতে থাকবে। আপনার কি মনে হয়, মারিয়া আর আরাফের এই খুনসুটি কি সারা জীবন এমনভাবে অটুট থাকবে? এ এক স্বপ্নের পথ চলা তাদের। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর ঘুরল। মারিয়া আর আরাফের সংসার জীবনে তখন কেবলই ভালোবাসার বসন্ত। মারিয়া কলেজের গণ্ডি পার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তার জেদ আর আরাফের সহযোগিতা, দুজনের বোঝাপড়ায় সব কিছুই সুন্দরভাবেই চলছিল। মারিয়া তার রাগী স্যারকে সম্পূর্ণ নিজের করে নিয়েছে, আর আরাফও তার জেদি ছাত্রীর প্রতিটি আবদারে নিজেকে উজাড় করে দেন। এক ছুটির দিনে মারিয়া আর আরাফ তাদের পুরনো কলেজের মাঠের ধারে হেঁটে যাচ্ছিল। মনে আছে, এই মাঠেই প্রথম দিন আপনি আমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন। মনে থাকবে না কেন? ওই শাস্তিটাই তো আমার জীবনের সেরা ভুল ছিল, আর ওই ভুলের জন্যই তো আজ তোমাকে আমার পাশে পেয়েছি। শুধু ভুল? তখন তো খুব অহংকার দেখাতেন। তখন অহংকার দেখাতাম, আর এখন তোমার দুষ্ট মিষ্টি রোম্যান্স আমার অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। এখন শুধু তোমার চোখে গভীর ভালোবাসা দেখি। মারিয়া আরাফের কাঁধে মাথা রাখল। তাদের চোখ তখন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। তাদের দাম্পত্য জীবনের 1 বছর পূর্তিতে মারিয়া আরাফকে একটি বিশেষ উপহার দিতে চাইল। রাতে খাবার পর মারিয়া আরাফকে কাছে ডাকল। আরাফের হাত ধরে
আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? মারিয়া আরাফের হাতে একটি ছোট কার্ড দিল। আরাফ অবাক হয়ে কার্ডটি খুলেন। কার্ডের ভেতরে ছিল একটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। খুশিতে চোখ ছলছল করে উঠল আরাফের। মারিহা, তুমি মা হতে চলেছো? হ্যাঁ, এখন থেকে আপনার সব রাগ আর আমার সব জেদ সব কিছুর ফল হলো এই নতুন অতিথি। আরাফ আনন্দের আতিশয্যে মারিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন কোনো শিক্ষক সুলভ গাম্ভীর্য ছিল না, ছিল শুধু একজন বাবা হওয়ার অপার আনন্দ। আবেগাপ্লুত কণ্ঠে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ধন্যবাদ মারিহা, আমার জীবনে আসা শ্রেষ্ঠ উপহার তুমি। আরাফের গালে চুমু দিয়েই বলে, এখন থেকে আপনি আর রাগ করতে পারবেন না। এই ছোট্ট মানুষটার জন্য আপনাকে সব সময় হাসি খুশি থাকতে হবে। তোমার সব শর্ত আমার মাথা পেতে নেওয়া, আর এখন থেকে তোমার সব খুনসুটিপূর্ণ আবদারও পূরণ হবে। মারিয়া আর আরাফের এই প্রেম কাহিনী শুধু তাদের নয়, তাদের পরিবারের সবার কাছেই এক সুন্দর অনুপ্রেরণা হয়ে রইল। মারিয়ার সেই প্রথম দিনের জেদ আর আরাফের রাশভারী মনোভাব আজ ভালোবাসার কাছে পরাজিত। তাদের জীবনের প্রথম ভুল বোঝাবুঝি, জুলির ষড়যন্ত্র, সব কিছু পেরিয়ে তারা একে অপরের প্রতি আরও বেশি বিশ্বস্ত হলো। তাদের গল্প এটাই প্রমাণ করলো যে ভালোবাসা আর বোঝাপড়া থাকলে জীবনের সব কঠিন পথও সহজ হয়ে যায়। মারিয়া আর আরাফের পথ চলা এখন পূর্ণতার পথে। তাদের নতুন অতিথির আগমনের অপেক্ষায় তারা দুজনেই। তাদের এই ভালোবাসার যাত্রা কি এভাবেই নতুন নতুন আনন্দের সাক্ষী হবে? দিন গড়িয়ে চলল। মারিয়ার মাতৃত্বকালীন সময়টি ছিল আরাফের ভালোবাসায় মোড়া। আরাফের রাশভারী স্বভাব পুরোপুরি উধাও। এখন তিনি মারিয়ার সামান্যতম আবদার পূরণেও ব্যস্ত। মারিয়ার সেই জেদ আর খুনসুটি এখন আরাফের কাছে শ্রেষ্ঠ প্রশান্তি। এক সন্ধ্যায় মারিয়া আর আরাফ বারান্দায় বসেছিল। মারিয়া আরাফের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়েছিল। জানেন, আমার মনে হয় আমি সত্যি খুব ভাগ্যবান। আদর করে মারিয়ার মাথায় হাত রেখে, কেন এমন মনে হচ্ছে? যার কাছে আমি প্রথম দিন শাস্তি পেলাম, সেই মানুষটাই আজ আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। আপনি আমায় এত ভালোবাসেন, আমার সব পাগলামি মেনে নেন। তোমার পাগলামি আর তোমার ওই দুষ্টু মিষ্টি হাসি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ মারিহা। তুমি আর আমাদের সন্তান, এই হলো আমার জগৎ। সেই শুভ দিনটি এলো। মারিয়া জন্ম দিল ফুটফুটে এক কন্যা সন্তানের। মারিয়া আর আরাফের জীবনে তখন পূর্ণতা। হাসপাতালের কেবিনে মারিয়া তখন তাদের ছোট্ট রাজকন্যাকে বুকে জড়িয়ে শুয়েছিল। আরাফ তখন দরজার বাইরে দাঁড়িয়ে আনন্দে চোখ মুছছিলেন। ধীরে ধীরে কেবিনে প্রবেশ করে। মারিহা, তুমি কেমন আছো? মারিয়া অনেক ক্লান্ত কিন্তু খুশি কণ্ঠে, আমি একদম ভালো আছি। আমাদের মেয়ে হয়েছে আরাফ। আরাফ এগিয়ে এসে মারিয়ার পাশে বসলেন। তিনি আলতো করে তাদের সন্তানকে ছুঁয়ে দিলেন। তার চোখ তখন মারিয়া আর সন্তানের মাঝে স্থির। আমাদের রাজকন্যা, এই মেয়েটা তোমার মতোই জেদি আর মিষ্টি হবে। আর আপনার মতো রাগী বর পাবে। আরাফ মারিয়ার কপালে স্নেহের চুম্বন করলেন। তাদের ভালোবাসার বাঁধন যেন আজ আরও শক্ত হলো। তাদের পুরনো রাগ, জেদ, জুরির ষড়যন্ত্র সব কিছু আজ এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তুচ্ছ মনে হলো। মারিয়া আর আরাফের জীবন এখন আরও আনন্দময়। মারিয়া যেমন তার পড়াশোনা চালিয়ে গেল, তেমনি আরাফও তার শিক্ষকতা এবং বাবার দায়িত্ব সমানভাবে পালন করতে লাগলেন। তাদের মেয়ে বড় হতে লাগলো মারিয়ার খুনসুটি আর আরাফের ভালোবাসার ছায়। একদিন দুপুরে মারিয়া যখন তাদের মেয়েকে ঘুম পাড়াচ্ছিল, আরাফ তখন মারিয়ার পাশে এসে বসলেন। আমাদের মেয়েটা একদম তোমার মতো হয়েছে। সেই টানা টানা চোখ, আর হাসলে ঠোঁটের ডান দিকে ছোট্ট একটা টোল পড়ে। আরাফের কাঁধে মাথা রেখে, আর ওর বাবা ওর ডাইনোসর স্যার। শোনো, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসার কাছে সব রাগ আর জেদ হার মেনে যায়। তোমার মারিহা প্রতিজ্ঞা আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। মারিয়া আর আরাফের গল্পটি শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি ছিল বিশ্বাস, ধৈর্য আর গভীর ভালো লাগার গল্প। তাদের রাগ অভিমানের যাত্রা শেষ হলো এক সুখী এবং পরিপূর্ণ দাম্পত্য জীবনের মাধ্যমে। তাদের জীবনে এখন শুধু ভালোবাসা আর আগামী দিনের স্বপ্ন। এইভাবেই মারিয়া আর আরাফের গল্প এক সুন্দর পরিণতির দিকে এগিয়ে গেল। দিন গড়িয়ে যায়। মারিয়া এবং আরাফের কন্যা, যার নাম রাখা হয়েছিল আলো,
সেও এখন স্কুলের পথে পা বাড়িয়েছে। আরাফ আর মারিয়ার জীবন তখন এক শান্ত নদীর মতো বয়ে চলেছে। তবে তাদের সম্পর্কে সেই পুরনো খুনসুটি আর দুষ্টু মিষ্টি রোমাঞ্চ একটুও কমেনি। এক বিকেলে মারিয়া তাদের মেয়েকে নিয়ে স্কুলে অপেক্ষা করছিল। আরাফ সেদিন ক্লাস শেষে তাদের নিতে আসেন। কি ব্যাপার, আমার দুষ্টু মিষ্টি বউ আর জেদি মেয়ে, তোমরা দুজন চুপচাপ কেন? এখন তো আপনি শুধু মেয়েকেই ভালোবাসেন, আমার দিকে তো আর খেয়ালই থাকে না। হেসে মারিয়ার চুল ঠিক করে দিয়ে তোমার খেয়াল রাখার জন্য তো আমাকে এখন ডাবল ডিউটি করতে হয়, একজন শিক্ষক হিসেবে, একজন বাবা হিসেবে, আর একজন রোমান্টিক বর হিসেবে। তাদের মেয়ে আলো তখন বাবার দিকে ছুটে এলো। বাবা, তুমি মাকে কেন বকছো? মেয়েকে কোলে তুলে নিয়ে আমি তোমার মাকে বকছি না, তাকে মনে করিয়ে দিচ্ছি যে সে আমার জীবনের সেরা ছাত্রী ছিল, যে আমাকে ভালোবাসার পাঠ শিখিয়েছিল। মারিয়া বুঝতে পারল আরাফ ইচ্ছে করে তার সাথে খুনসুটি করছে। এই খুনসুটি তাদের সম্পর্কের বাঁধনকে আরও মজবুত রাখে। মারিয়া আরাফের কাঁধে মাথা রাখল। জানেন, প্রথম দিন যখন আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন, তখন যদি কেউ বলতো আমি আপনাকে বিয়ে করব, তাহলে আমি হেসে উড়িয়ে দিতাম। মারিয়ার দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে আর আজ আমার মনে হয় জীবনে যত জেদ আর রাগ ছিল, সব যেন আপনার গভীর ভালোবাসার জন্যই ছিল। আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আরাফ মারিয়াকে শক্ত করে জড়িয়ে তোলেন। তাদের জীবনে সব ভুল বোঝাবুঝি, চুরি, ষড়যন্ত্র, রাগ আর জেদ সব কিছুর শেষে আজ তারা সুখী। তাদের ভালোবাসার এই গল্প কেবল তাদের নয়, তাদের পরিবার ও বন্ধুদের কাছেও এক উদাহরণ হয়েই রইল। মারিয়া আর আরাফের দাম্পত্য জীবন প্রমাণ করে যে ভালোবাসা এবং বিশ্বাসই শেষ পর্যন্ত সব কিছুর ঊর্ধ্বে জয়ী হয়। এইভাবে মারিয়া এবং আরাফ তাদের স্বপ্নের পথে এগিয়ে চল, যেখানে ছিল শুধু ভালোবাসা আর অটুট বন্ধন। মারিয়া আর আরাফের জীবনের গল্প তখন ভালোবাসা, দায়িত্ব আর খুনসুটিতে পরিপূর্ণ। তাদের কন্যা আলো এখন তাদের সব আলোচনার কেন্দ্রবিন্দু। আরাফের রাগী মেজাজ এখন শুধু অতীতের গল্প, আর মারিয়ার জেদ পরিণত হয়েছে মিষ্টি খুনসুটিতে। একদিন রাতে যখন আলো ঘুমিয়ে পড়েছে, মারিয়া আর আরাফ নিজেদের বেডরুমে বসেছিল। আরাফ অফিসের কাজ দেখছিলেন, আর মারিয়া দেখছিল তাদের বিয়ের অ্যালবাম। আরাফের দিকে তাকিয়ে, কি দেখছেন এত মন দিয়ে? ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে অফিসের জরুরি একটা রিপোর্ট দেখছি। অ্যালবামটা বন্ধ করে আরাফের ল্যাপটপ বন্ধ করে দিল। এখন যথেষ্ট হয়েছে, আমার দিকে তাকান। আরাফ অবাক হলেন না, কারণ তিনি জানতেন মারিয়া এখন তার জীবনে কি পরিমাণ রোমান্টিক অত্যাচার করতে পারে। কি হয়েছে আমার জেদি বউ? আমার মনে হয় আপনার সেই রাগী স্যারের রূপটা আমি ভুলে যাচ্ছি। আপনি এখন আর আমাকে বকেন না, শাস্তি দেন না। মারিয়ার কাছে এসে তার চিবুক ধরে, আমি তো এখন তোমাকে অন্যভাবে শাস্তি দেই, সেটা কি তোমার মনে নেই? ও লজ্জায় লাল হয়ে যায়। আপনি অসভ্য। আরাফ মারিয়াকে কাছে টেনে নিলেন। তাদের চোখের দিকে তাকিয়ে আরাফ বুঝতে পারলেন তাদের সম্পর্কের আসল জাদু লুকিয়ে আছে এই খুনসুটি আর গভীর ভালোবাসার মধ্যে। শোনো, আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনেছো তুমি। তোমার মারিহা প্রতিজ্ঞা আমাকে শিখিয়েছে রাগের চেয়েও ভালোবাসা কত বেশি শক্তিশালী। জুলি বা আর কেউ কখনো আমাদের মাঝে আসতে পারবে না। আপনার সেই দিনের শাস্তি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল। আপনার দুষ্টু মিষ্টি রোম্যান্স আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আর তোমার গভীর ভালো লাগা আমার জীবনের পূর্ণতা। এইভাবে মারিয়া আর আরাফ তাদের জীবনের নতুন নতুন অধ্যায় পার করতে লাগলো। তাদের ভালোবাসার গল্প সবার জন্য এক শিক্ষাই রইল।